নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের জটিল অঙ্ক। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। পরদিন সকালে ঠিক সময় দেবতোষদের বাড়ি পৌঁছে গেল রণেশ। কলকাতায় আসার পর থেকে প্রস্তুতি চলছিল। আজ জীবনের সবচেয়ে কঠিন, সবচেয়ে নিদারুণ যুদ্ধটা শুরু হবে। একতলার পরিচিত হলঘরে সোফায় বসে নিজেকে টান টান করে নিল সে। এই যুদ্ধে তাকে জিততেই হবে, নইলে প্রবল প্রতিপক্ষ তাকে স্রেফ গুঁড়িয়ে ফেলবে। নিজেকে যতই কঠোর, যতই দৃঢ় প্রতিজ্ঞ রাখতে চেষ্টা করুক, ভেতরে ভেতরে একটা কাঁপুনি টের পাওয়া যাচ্ছে। শরীরের পেশিগুলো কেমন যেন আলগা আলগা হয়ে যাচ্ছে। নার্ভাসনেস? না, ভয় পেলে এতদিনের এত আয়োজন ব্যর্থ হয়ে যাবে। মায়ের কাছে এত যে আস্ফালন করে এসেছে, মুম্বাই ফিরে গিয়ে তাকে কি করে মুখ দেখাবে? অনেক দূর এগিয়ে এসেছে সে, এখন আর পেছন ফিরে পালাবার পথ নেই। ভয় শঙ্কাকে ধারের কাছে ঘেঁষতে দেওয়ার প্রশ্ন ওঠে না। কাজের লোক খবর দিয়েছিল, অন্য দিনের মতো হলঘরের কোণার দিকে সিঁড়ি দিয়ে নেমে এলেন দেবতোষ। রণেশ উঠে দাঁড়িয়েছিল। তাকে বসতে বলে মুখোমুখি বসে হাসি মুখে বললেন, তোমার শুটের আগে অদ্যই কিন্তু শেষ দিবস। আমার মনে আছে স্যার। কি ডিটেল বাকি আছে এবার বলো। যে কোনো পরিণতির জন্য নিজেকে নতুন করে পুরোপুরি তৈরি করে নিল রণেশ। শিরদাঁড়া খাড়া করে তাকে প্রচণ্ড প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা চালাতে হবে। অসম লড়াই জেনেও সে মনে মনে কবে থেকেই তো যুদ্ধ ঘোষণা করে চলেছে। সে যে কাপুরুষ নয়, এবার তার প্রমাণ দেবার সময়। যে কদর্য অন্যায় করে সৎ ইমেজের মুখোশেটে লোকটা মানুষের শ্রদ্ধা, ভক্তি, বাহবা লুটে চলেছে, সেটা ছিঁড়ে ফেলে আসল মুখটা পৃথিবীকে দেখিয়ে দিতে হবে। রণেশ বলল, স্যার, কোনো মানুষই 100% ভালো কিংবা 100% খারাপ নয়, এটা আপনি মানেন? এরকম একটা প্রশ্ন তুমি বোধহয় আমাকে আগে একবার করেছিলে, তবু উত্তরটা দিচ্ছি। ভালো মন্দ মিশিয়েই মানুষ, সে দেবতা নয়। কিন্তু আমার কাছে একটু ধোঁয়াশা থেকে যাচ্ছে যে রণেশ। কিসের ধোঁয়াশা স্যার? তুমি আমার কাছে যে ডিটেল জানতে চাও তার সঙ্গে এর সম্পর্ক কি? রণেশ বলল, নিশ্চয়ই সম্পর্ক আছে স্যার, না হলে আপনার মতন একজন বিজনেস ম্যাগনেট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, পলিটিশিয়ান এবং ফেমাস সোশ্যাল অ্যাক্টিভিস্টকে কোনো মিনিংলেস অবান্তর প্রশ্ন কি করতে পারি? দেবতোষ উত্তর দিলেন না। রণেশ বলল, আমি জানতে পেরেছি আপনার লাইফে গোপন কিছু ব্যাপার আছে, সেসব আমাকে বলেননি। এগুলো ডিটেলসে না বললে একটা ট্রুথফুল কমপ্লিট ডকুমেন্টারি বানানো যাবে না। তার মধ্যে অনেকটা খুঁত থেকে যাবে। অলস ভঙ্গিতে শরীরটা সোফায় অনেকখানি কাত করে রেখেছিলেন দেবতোষ। এবার সোজা হয়ে বসে সরাসরি রণেশের চোখের দিকে তাকালেন। কি গোপন ইনফরমেশন তুমি পেয়েছ যা আমি তোমাকে জানাইনি? একটু থেমে বললেন, তুমি থাকো মুম্বাইতে, কয়েকদিন হলো মাত্র কলকাতায় এসেছ, এর মধ্যে আমার লাইফের গোপন খবর পেয়ে গেলে? রণেশও স্থির দৃষ্টিতে তাকে লক্ষ্য করছিল। বলল, স্যার, থরো রিসার্চ ওয়ার্ক না করলে ডকুমেন্টারি তৈরি করা যায় না। মুম্বাইতে বসেই আপনার লাইফের নানা ইনফরমেশন যে জোগাড় করেছি তা আপনাকে জানিয়েছি। এখানে এসেও কিছু কিছু জেনেছি যা আপনি আমাকে বলেননি। আমি তোমাকে সমস্ত বলেছি, তার বাইরে আমার আর কিছু বলার নেই। আছে স্যার, আপনার হয়তো তা মনে নেই, কিংবা ইচ্ছে করেই বলতে চান না। রুক্ষ স্বরে দেবতোষ বললেন, তার মানে? রণেশ দেবতোষের চোখ থেকে চোখ সরায়নি। আপনার লাইফের সেই সিক্রেট, আনরিভিলড দিকটা এই বয়সে জানাজানি হলে আপনার মহাবিপদ।
বিপদ? আস্তে আস্তে মাথা নাড়ল রণেশ। হ্যাঁ, ডকুমেন্টারিতে আপনার প্রাইভেট লাইফের সেই সব দিক দেখানো হলে হোল ওয়ার্ল্ড আপনাকে ঘৃণা করবে। স্ত্রী, ছেলে মেয়ে, বোন, নাতি নাতনি, পুত্রবধূ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর দিকে আপনি তাকাতে পারবেন না। তারা আপনার গায়ে থুতু দেবে। দেশের মানুষের কাছে আপনার যে ব্রাইট ইমেজটা রয়েছে সেটার ওপর এক রাশ কালি এসে লাগবে। দেবতোষের গলার ভেতর থেকে চাপা গর্জন বেরিয়ে এলো, স্টপ ইট। রণেশ যেন শুনতেই পেল না, বলে যেতে লাগলো, লাইফের শেষ প্রান্তে পৌঁছে আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন বা রাজনৈতিক উচ্চাসা জেগেছে। জীবনের সমস্ত কিছুই প্রয়োজনের তুলনায় 1000 গুণ বেশি পেয়েছেন। বিপুল অর্থ, বিশাল প্রতিষ্ঠা, জনসেবার কারণে অজস্র মানুষের শ্রদ্ধা, খ্যাতি, সব। একটাই শুধু বাকি ছিল, তা হলো পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতা। এখন আপনি এমএলএ, এমপি বা মিনিস্টার টিনিস্টার হতে চান, কিন্তু আপনার প্রাইভেট লাইফের সেই স্ক্যান্ডাল, হ্যাঁ স্ক্যান্ডালই বলবো, জানতে পারলে হাজার হাজার ভোটার মুখ ফিরিয়ে নেবে। শেষ স্বপ্নটি পূরণ হবে না। নিজের যে ইমেজটি একটু একটু করে এত বছর ধরে গড়ে তুলেছেন তাতে কালি তো লাগবেই, ভেঙে চুরমার হয়ে যাবে। অসহ্য ক্রোধে দেবতোষের চোখ মুখ রক্তবর্ণ হয়ে উঠল। মনে হলো যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে যাবে, কিন্তু ঘটল না। হিংস্র চিতার মতো তিনি তাকিয়ে রইলেন। রণেশ বলল, স্ক্যান্ডালের ব্যাপারে যা বলতে চাইছি তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, অ্যাটলিস্ট বোঝা উচিত, তবু ইলাবোরেটলি জানাচ্ছি। একসময় অনেক মেয়েকে চাকরি টাকরি বা টাকার লোভ দেখিয়ে তাদের চরম সর্বনাশ করেছেন। 2 জন ছাড়া বাকি কারো নাম এখন তারা কোথায় থাকে জোগাড় করতে পারিনি। এই 2 জন হল দীপ্তি ব্যানার্জি আর লীলাবতী পালিত। তাদের চরম ক্ষতি করে আপনার ওল্ড বালিগঞ্জের বিশাল বাড়িতে এনে তুলেছিলেন। অন্য মেয়েদের শুনেছি ছেলে মেয়ে হয়নি, জোর করে খুব সম্ভব তাদের অ্যাবর্শন করিয়েছেন, কিন্তু লীলাবতী প্রেগন্যান্ট হওয়ার পর তাকেও নার্সিংহোমে দিয়ে আনলোড করতে চেষ্টা করেছিলেন, কিন্তু লীলাবতী নিজের সন্তানকে নষ্ট করতে রাজি হননি। তিনি ছিলেন ভীরু। তার বাবা অরবিন্দ পালিত গরিব, রুগ্ন, অসুস্থ মানুষ। এদের পক্ষে আপনার মুখোশ খুলে দেওয়া সম্ভব ছিল না। আসলে তেমন বুকের পাটা তাদের ছিল না। অরবিন্দ পালিতের মৃত্যুর পর লীলাবতীর এক মাসি আর মেশো তাকে এবং তার ছেলেকে মুম্বাইতে তার কাছে নিয়ে যান। আপনি ভেবেছিলেন পার পেয়ে গেলেন, কিন্তু পাপ করলে একদিন না একদিন তার দাম দিতে হয় মিস্টার বর্ধন। এখন সেই সময়টি এসেছে। দেবতোষ লক্ষ্য করলেন এতদিন রণেশ তাকে স্যার বলেছে, এই প্রথম বলল মিস্টার বর্ধন। প্রচণ্ড আক্রোশে তার মুখটা বিকৃত হয়ে যাচ্ছে, চোখ ফেটে যেন ফিনকি দিয়ে রক্ত ছুটবে। তার গলা চিরে ক্রুদ্ধ কর্কশ চাপা আওয়াজ বেরিয়ে এলো, হু আর ইউ? রণেশ দেবতোষের দিক থেকে চোখ সরায়নি। আমি একজন শর্ট ফিল্ম মেকার। কয়েকটি ছবির ক্যাসেট আপনাকে প্রমাণ হিসেবে দিয়েছি। তা নয়, তোমার আসল পরিচয়টা কি? লীলাবতী পালিত আমার মা। হোয়াট? চিৎকার করে উঠলেন দেবতোষ। রণেশ শান্ত উত্তেজনাশূন্য স্বরে বলল, গলা অত উঁচুতে তুলে চেঁচাবেন না মিস্টার বর্ধন। আপনার স্ত্রী ছেলেমেয়েরা শুনলে নিচে নেমে আসবে, সেটা আপনার পক্ষে কিন্তু সম্মানজনক হবে না। প্যান্ডোরাস বক্সের ঢাকনা খুললে যা সব ঠিকরে বেরিয়ে আসবে তা কিন্তু আপনার দুঃখই বাড়াবে। গলা নামিয়ে কথা বলুন। ভেতরে ভেতরে কি প্রতিক্রিয়া হলো দেবতোষের বাইরে থেকে বোঝা গেল না। সত্যি গলা চড়ালেন না তিনি। তুমি কি ডকুমেন্টারি করার নাম করে আমাকে ব্ল্যাকমেল করতে এসেছো? ডকুমেন্টারি করার টোপটা না দিলে আপনি আমাকে কি এ বাড়িতে ঢুকতে দিতেন? প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলেন দেবতোষ। ছোকরা ঠিকই ধরেছে, সত্যি ওই টোপটা গেলার জন্যই সে এ বাড়ির অন্দরমহল অবধি পৌঁছতে পেরেছে। বললেন, তুমি যে লীলাবতীর ছেলে ইম্পোস্টার নও তার প্রমাণ কি? রণেশ বলল, যাক, লীলাবতীর যে ছেলে আছে সেটা আপনি মোটামুটি স্বীকার করে নিলেন। আমি যে তার ছেলে
তার প্রমাণও দিতে পারব। দেবতোষ চমকে উঠলেন। ছেলেটা ভীষণ ধূর্ত। কৌশলে সে স্বীকার করিয়ে নিয়েছে লীলাবতীর একটি ছেলে ছিল। মনোভাবটা আড়াল করে বললেন, কি চাও তুমি? টাকা? মিস্টার বর্ধন, শুনেছি আপনার কোটি কোটি টাকা। সেটা এ বাড়িতে এলে মোটামুটি আন্দাজ করা যায়, কিন্তু এত টাকা নেই যা দিয়ে আমাকে কিনে ফেলা যায়। আমার মায়ের চরম সর্বনাশ করে আপনি ক্লিন ইমেজ নিয়ে সারা জীবন কাটিয়ে দেবেন, সেটা হতে দেব না। আপনার টাকা পয়সা প্রপার্টি সম্পর্কে আমার বা আমার মায়ের এতটুকু লোভ নেই, কিন্তু আপনাকে পাবলিকলি আমাদের স্বীকার করে নিতে হবে। কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিলেন দেবতোষ, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়েছেন। তার চোখ দুটো সাপের চোখের মতো জ্বলতে লাগলো, চোয়াল পাথরের মতো শক্ত হয়ে উঠেছে। দাঁতে দাঁত ঘষে বললেন, তুমি কাকে কি বলছো? হুঁশ আছে তোমার? এত বড় সাহস! বাকিটা আর শেষ করলেন না। রণেশ উত্তেজিত হলো না বা ভয় গুটিয়ে গেল না। খুব শান্ত গলায় বলল, যা বলেছি কনসাসলি সুস্থ মস্তিষ্কে বলেছি। আমি জানি ইউ আর ওয়ান অব দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন অফ ইন্ডিয়া। ইচ্ছে করলে আমাকে একটা পোকার মতো পিষে মেরে ফেলতে পারেন, কিন্তু সত্যের জোর আপনার চেয়ে আমার অনেক বেশি। জ্বলন্ত চোখে তাকিয়েই আছেন দেবতোষ। সারা মুখটা প্রচণ্ড ক্রোধে এবং হিংস্রতায় দ্রুত বিকৃত হয়ে যাচ্ছে। তিনি যে কতটা ভয়ঙ্কর সেটা বোঝা যাচ্ছে। বললেন, তুমি জানো এখনই পুলিশ ডাকলে তোমার হাল কি দাঁড়াবে? পুলিশ ডাকার সাহস আপনার নেই, কেননা তারা আমাকে যতই টর্চার করুক শেষ পর্যন্ত কোর্টে তুলবে। তখন আপনার অন্য চেহারাটা লোকে জেনে ফেলবে। মিডিয়া আর আপনার শত্রুপক্ষ বা রাইভেলরা আপনাকে ছিঁড়ে খাবে। সেলিব্রিটিদের স্ক্যান্ডাল প্রিন্ট বা অডিও ভিজুয়াল মিডিয়া বা তাদের প্রতিপক্ষের কাছে খুবই মুখরোচক খাদ্য। দেবতোষ চোখের পলকে উঠে দাঁড়ালেন। দরজার দিকে আঙুল বাড়িয়ে তীব্র গলায় বললেন, ক্লিয়ার আউট, বেরিয়ে যাও। এই ব্যাপার নিয়ে কোথাও মুখ খুললে তোমাকে শেষ করে দেওয়া হবে। 48 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে কলকাতা ছেড়ে চলে যাবে। যতক্ষণ তুমি এই সিটিতে আছো তোমার মুভমেন্টের ওপর ওয়াচ রাখা হবে। নাও আউট। রণেশও উঠে পড়েছিল। এলোমেলো পায়ে হলঘরের বাইরে চলে গেল। দেবতোষদের বাড়ি থেকে বেরিয়ে উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো রণেশ। খিদে বা তেষ্টার বোধটা কেউ যেন হরণ করে নিয়েছে। চান টান হয়নি। এই শহরের কিছুই প্রায় চেনে না সে। কোথায় কোন দিকে যাচ্ছে তার হুঁশ নেই। হাঁটতে হাঁটতে দুপুর পেরিয়ে গেল, বিকেলের আয়ুও শেষ। সন্ধে নেমে আসছে। রণেশের বারবার মনে হতে লাগলো, মায়ের কথা শুনলেই বুঝিবা ভালো হতো। শর্ট ফিল্ম বানিয়ে দিব্যি 29টা বছর কেটে গেছে পিতৃপরিচয়হীন। মায়ের পদবি নিজের নামের সঙ্গে জুড়ে নিয়ে এই যে এতগুলো দিন পেরিয়ে এলো, কোনো সমস্যাই তো হয়নি। মুম্বাইতে কেউ কোনোদিন আঙুল তুলে বলেনি সে জারজ সন্তান। তবে হ্যাঁ, মিথ্যাচার কি করা হয়নি? অবশ্যই করা হয়েছে। মা তো বটেই। মায়ের মুখে শুনে শুনে সে সবাইকে জানিয়েছে তার খুব ছেলেবেলায় তার বাবা নিরুদ্দেশ হয়েছেন। আসল সত্যটা এই মাস 1.5-2 আগে মায়ের মুখে শোনার পর মাথায় আগুন ধরে গিয়েছিল রণেশের। সেই সঙ্গে প্রচণ্ড জেদও চেপে বসেছিল। পৃথিবীর সামনে আসল সত্যটা দেবতোষকে দিয়ে কবুল করিয়ে ছাড়বে। এত বড় একটা দুষ্কর্মের পর হাত ধুয়ে সে পার পেয়ে যাবে তা কখনোই হতে দেওয়া যায় না। লীলাবতীর বাধা সত্ত্বেও সে কলকাতায় চলে এসেছিল এবং কৌশলে শর্ট ফিল্মের টোপ ঝুলিয়ে দেবতোষ বর্ধনের বাড়িতে ঢুকতেও পেরেছিল। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? দানবের মতো লোকটা তাকে আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টার মধ্যে কলকাতা ছেড়ে চলে যেতে হবে। দেবতোষ বর্ধনের শুধু বিশাল অর্থবলই নেই, পলিটিক্সে যখন নেমেছে বিপুল মাসল পাওয়ারও আছে। একটা ডেড বডি রাস্তায় পড়ে থাকা ভারতের যে কোনো প্রান্তেই খুব তুচ্ছ ঘটনা মাত্র। মৃত্যুকে পরোয়া করে না রণেশ, কিন্তু একটা নোংরা জঘন্য লোকের কাছে পরাজয় মেনে ধ্বস্ত হতে হবে যন্ত্রণাটা সেখানে। সন্ধ্যের পর একটা ট্যাক্সি ধরে বন্নিদের বাড়ি ফিরে এলো রণেশ। ক্লান্ত পায়ে সিঁড়ি ভেঙে ভেঙে দোতলায় নিজের ঘরে ঢুকে আলো জ্বালিয়ে জুতো খুলে বিছানায় শরীরটাকে প্রায় ছুঁড়ে দিল সে। 2 হাত চোখের ওপর আড়াআড়ি রেখে শুয়ে পড়ল। সম্পূর্ণ ভাঙাচোরা
বিপর্যস্ত। কতক্ষণ শুয়েছিল খেয়াল নেই। হঠাৎ কার গলা কানে আসতে চোখ থেকে হাত সরালো রণেশ। না, ঘুম আসেনি। দেখল ঘরের ভেতরে তার বিছানার কাছাকাছি বন্যি দাঁড়িয়ে আছে। সিলিং থেকে বেশি পাওয়ারের বাল্বটা জ্বলছে। ঘরের দরজাটা হাট করে খোলা। শোয়ার সময় ও দুটো বন্ধ করতে খেয়াল ছিল না। রণেশ ধর্মর করে উঠে বসল। রীতিমতো অবাকই হল। তার শর্ট ফিল্মের সেই ক্যাসেট দুটো দেখার পর বন্যি অনেক পাল্টে গেছে। ফোনে যে রুক্ষ সন্দিগ্ধ মেয়েটা কাট কাট ভঙ্গিতে কথা বলেছিল, সে অনেকটাই নরম হয়েছে। শনি রবি তার ইউনিভার্সিটি ছুটি। ওই দুটো দিন বাদ দিলে দিনের বেলা তার সঙ্গে ব্রেকফাস্টের সময় কয়েক মিনিট ছাড়া দেখাই হয় না। তবে রোজ রাত্রিরে এক টেবিলে বসে খেতে খেতে প্রচুর কথা বলে বন্যি। সবটাই দেবতোষ বর্ধনকে নিয়ে রণেশের নতুন শর্ট ফিল্ম সম্পর্কে। তার প্রস্তুতি কিরকম চলছে, কবে থেকে শুটিং শুরু হবে। বন্যি কোনোদিন ফিল্মের শুটিং দেখেনি। ছবি তোলার সময় রণেশ যদি একদিন তাকে নিয়ে যায় ভীষণ খুশি হবে, ইত্যাদি ইত্যাদি। কথাবার্তা সবই হয় খাওয়ার টেবিলে বসে। তার ওপর বন্যির শ্রদ্ধা এবং তার কাজ নিয়ে মেয়েটার আগ্রহ যে অনেকটাই বেড়ে গেছে সেটা লক্ষ্য করেছে রণেশ। কিন্তু প্রথম দিনটা ছাড়া আগে কখনো বন্যি দোতলায় তার ঘরে আসেনি। রণেশের চোখ দুটো লাল টকটকে, চুল উস্কো খুস্কো, সমস্ত চেহারাটা কেমন যেন ভাঙাচোরা। যে রণেশকে কদিন ধরে দেখেছে তাকে এখন আর চেনাই যায় না। বন্যি কেমন যেন ভয় পেয়ে গেল। উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মুখে কিছু বলল না রণেশ। আস্তে আস্তে মাথা নাড়ল, বোঝাতে চাইল কিছু হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে। মা বাবা বলল দুপুরে আপনি খেতে যাননি। নির্মলা মাসি কয়েকবার ওপরে এসে আপনার খোঁজ করে গেছে, কিন্তু ঘর তালা বন্ধ। এত রাত হয়ে গেল, এবেলাও খেতে নামেননি। অনেকক্ষণ অপেক্ষা করে করে শেষ পর্যন্ত উঠে এলাম। রণেশ চুপ। বন্যি বলতে লাগলো, অন্যদিন সকালে ব্রেকফাস্ট করে দেবতোষ বর্ধনের সঙ্গে দেখা করে আপনার ফিল্মের জন্য নানা ইনফরমেশন কালেক্ট করে দুপুরে ফিরে আসেন। আজ কি বর্ধনের ওখানে যাননি? আবঝা গলায় রণেশ বলল, গিয়েছিলাম। কতক্ষণ ছিলেন সেখানে? 10টা সোয়া 10টা পর্যন্ত। তারপর কোথায় গেলেন? বাড়ি ফিরে আসেননি কেন? রণেশ নীরব। হঠাৎ এক কাণ্ডই করে বসল বন্যি। রণেশের পাশে বসে আর্দ্র সুরে বলল, মনে হচ্ছে আপনার ওপর দিয়ে কোনো কারণে ঝড় বয়ে গেছে। আমাকে বলবেন না কি হয়েছে, প্লিজ? তার বলার মধ্যে এমন একটা সহানুভূতি মাখানো যা রণেশকে নাড়া দিয়ে গেল। অনেকক্ষণ মাথা নিচু করে বসে থাকে সে। তারপর মুখ তুলে বলল, কি হবে শুনে? মাত্র কয়েকদিনের পরিচয়, কিন্তু বন্যির কেন যেন মনে হলো প্রায় অচেনা এই যুবকটির ওপর তার যেন একটা অধিকার বোধ এসে গেছে। কত ছেলের সঙ্গেই তো আলাপ, অনেককে বছরের পর বছর দেখে আসছে। টের পায় তাদের কেউ কেউ ঘনিষ্ঠ হতে চায়, কেমন যেন গায়ে পড়া ভাব। কিন্তু রণেশ অন্যরকম। তার সম্বন্ধে ছেলেটার বিশেষ কোনো আগ্রহ নেই। উপযাচক হয়ে কোনো প্রশ্ন করে না। বন্যি কিছু জানতে চাইলে শান্ত ভদ্রভাবে জবাব দেয়, তার মুখের দিকে না তাকিয়ে। অত্যন্ত ভদ্র, সংযত। বন্যি হঠাৎ বলল, কি হবে জানি না, তবু আমি শুনব, আমাকে বলতেই হবে। বন্যির মুখের দিকে তাকিয়ে নিজের বুকের ভেতর কিসের একটা অনুরণন যেন শুনতে পেল রণেশ। এই নির্বান্ধব অজানা শহরে মেয়েটাকে আশ্রয়ের মতো মনে হলো তার। হঠাৎ মনস্থির করে ফেলল সে, ঠিক আছে বলবো, কিন্তু আপনার শোনার ধৈর্য থাকবে তো? দ্যাটস আ লং স্টোরি। শুনলে হয়তো আমাকে ঘৃণা করবেন। চমকে উঠল বন্যি। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, ঘৃণা করব কি শ্রদ্ধা করব সেটা পরে ভাবা যাবে, আগে তো শুনি। বেশ, শুনুন। না, এখন নয়। দেখেই বুঝতে পারছি সারা দিন আপনার স্নান খাওয়া টাওয়া হয়নি। আমি ওয়েট করছি, আপনি বাথরুমে ঢুকুন। এত রাতে আর স্নান করবেন না। হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আসুন। খাওয়া দাওয়া সেরে উপরে যখন উঠবেন আমিও আপনার সঙ্গে চলে আসব, তখন শোনা যাবে। রণেশ চকিত হয়ে উঠল। ঘড়ি দেখে বলল, এখন 10টা বেজে 12।
খেয়ে দিয়ে ওপরে আস্তে আস্তে 11টা বেজে যাবে, তখন আপনি আমার ঘরে আসবেন? বন্নির চোখে হালকা একটু হাসি ফুটল। আমি ঠুনকো চরিত্রের মেয়ে নই, যথেষ্ট স্ট্রং। নিজেকে ভাসিয়ে দেবার মতো কিছু যে করব না, মা বাবা তা জানে। তাছাড়া অল্প কয়েকদিনেই তারা বুঝতে পেরেছে আপনার ওপর বিশ্বাস রাখা যায়। কিন্তু এ নিয়ে চিন্তা করবেন না। আমাদের বয়সটা হয়তো খারাপ, অনেক সময় নিজেদের ওপর কন্ট্রোল থাকে না। আপনার ওপর আমার আস্থা আছে, শালীনতার সীমা আপনি কখনো পেরোবেন না। অদ্ভুত দৃষ্টিতে বিচিত্র মেয়েটির দিকে তাকালো রণেশ। এমন মেয়ে জীবনে আগে আর কখনো দেখেনি সে। বাথরুম থেকে ফিরে আসার পর বন্নি বলল, চলুন। খাওয়া দাওয়া চুকিয়ে দুজনে দোতলায় চলে এলো। রণেশ তার বিছানায় বসল। বন্নি একটা চেয়ার টেনে এনে তার কাছাকাছি বসে পড়ল। অনেকক্ষণ চুপ করে রইল রণেশ। তারপর ভারী গলায় বলল, যে পারপাসে আমার কলকাতায় আসা সেটা হবে না। বন্নি অবাক। আপনি তো দেবতোষ বর্ধনের লাইফের ওপর একটা ডকুমেন্টারি তৈরি করতে এসেছেন। কদিন সকালে ব্রেকফাস্ট করে তাদের বাড়ি ছুটছেন। বলেছেন প্রচুর মেটেরিয়াল জোগাড় করতে পেরেছেন। তাহলে ফিল্মটা তৈরি করা যাবে না কেন? তার কারণ, আমি ডকুমেন্টারি বানাতে আসিনি। শর্ট ফিল্মের নাম করে দেবতোষ বর্ধনের একটা নোংরা পাস্ট লাইফ আছে, সেটা এক্সপোজ করে তার একটা কনফেশন আদায় করতে এসেছিলাম। সেই লাইফটার সঙ্গে আমি আর আমার মা জড়িয়ে আছি। বিমূঢ়ের মতো তাকিয়ে রইল বন্নি। কিছুই বুঝতে পারছি না। এবার বলছি, শুনুন। নিজের জন্ম থেকে এখনো পর্যন্ত জীবনের অনুপুঙ্খ বিবরণ শুনিয়ে একসময় থামল রণেশ। ঘরের ভেতর থমথমে নৈঃশব্দ নেমে এলো। অপার সহানুভূতিতে তার দিকে তাকিয়ে আছে বন্নি, তাকিয়েই আছে। কতক্ষণ পর নিজেরই খেয়াল নেই রণেশের, তার চোখে মুখে ক্লিষ্ট বিষণ্ণ একটু হাসি ফুটে উঠল। সব বললাম, এবার নিশ্চয়ই স্বীকার করবেন আমার উপর আপনার তীব্র ঘৃণা হচ্ছে। বন্নি ধীরে ধীরে মাথা নাড়ল। না, কারোর জন্ম তো নিজের হাতে থাকে না। আপনার কোনো অপরাধ নেই। আপনার মা আর তার বাবার অসহায় অবস্থার সুযোগ নিয়েছে ওই দুশ্চরিত্র লোকটা। আমার ঘৃণা হচ্ছে দেবতোষ বর্ধনের ওপর। কি চমৎকার ক্লিন ইমেজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সোসাইটিতে। একে ছেড়ে দেওয়া উচিত না, টেনে ওর মুখোশটা ছিঁড়ে ফেলা দরকার। লোকটা কিনা ইলেকশনে নেমে পিপলস রিপ্রেজেন্টেটিভ হতে চাইছে, ভাবা যায়? রণেশ বলল, আপনি বললেন লোকটার মুখোশ ছিঁড়ে ফেলা দরকার। সেই চেষ্টা করেছিলাম, কিন্তু দ্যাটস অ্যাবসোলুটলি ইম্পসিবল। কেন ইম্পসিবল? দ্যাট ডেভিল ইজ সাচ এ পাওয়ারফুল পারসন। বেশি বাড়াবাড়ি করলে আমাকে শেষ করে দেবে। আপনি কি ভয় পাচ্ছেন? রণেশ বলল, মৃত্যুর ভয় আমার নেই, কিন্তু লোকটার গায়ে একটা আঁচড়ও কাটতে পারবো না, অথচ মরে যাব। ভয় আর কষ্টটা সেখানে। লোকটা কি করেছে জানেন? কি? আমাকে আল্টিমেটাম দিয়েছে, 48 ঘন্টার মধ্যে কলকাতা ছেড়ে চলে যেতে হবে। আসলে আমি এখানে থাকলে তার ইমেজের পক্ষে সেটা ভীষণ বিপজ্জনক। বন্নির মুখটা শক্ত হয়ে উঠল। কলকাতাটা দেবতোষ বর্ধনের পার্সোনাল প্রপার্টি নাকি যে হুমকি দিলেই আপনি চলে যাবেন? আপনাকে এখানে থাকতে হবে, শেষ নিঃশ্বাস পড়া পর্যন্ত ফাইটটা চালিয়ে যাবেন। ভীষণ হতাশ হয়ে পড়ে রণেশ। ফাইটটা চালাবো কি করে? এই শহর আমার অজানা, আমি একেবারে একা। বন্নি কিছুক্ষণ ভেবে বলল, একা হবেন কেন? আমি আছি, আমার বন্ধুরা আছে, মিডিয়া আছে, আর আছে দেবতোষ বর্ধনের শত্রুরা। আমার ধারণা এত মানুষ আপনার পেছনে দাঁড়াবে। বিহুবলের মতো কয়েক লহমা তাকিয়ে থাকে রণেশ। আপনি আর আপনার বন্ধুরা না হয় থাকবেন, কিন্তু মিডিয়া আর দেবতোষের শত্রু যদি কেউ থাকে, আমাকে সাহায্য করবে কেন? বন্নি হাসল। শুনেছি ইলেকশনে বর্ধনের রাইভাল হয়ে দাঁড়াচ্ছেন প্রীতিময় দাশগুপ্ত। তিনিও ভীষণ পাওয়ারফুল পারসন। ম্যান পাওয়ার তাঁরও আছে, আছে অনেক টাকাও। আপনার লাইফ হিস্ট্রিটা পেলে একেবারে দেবতোষকে ছিঁড়ে খাবেন।
ইলেকশনে কন্টেস্ট করা চিরদিনের মতো ঘুচিয়ে ছাড়বেন। আর মিডিয়া যদি কোনো স্ক্যান্ডালের গন্ধ পায় ছেড়ে দেবে ভেবেছেন? কিন্তু বলুন, এদের আমি পাবো কিভাবে? সে অ্যারেঞ্জমেন্ট আমি করব। আমার কয়েকজন বন্ধু প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়ায় খুব ইম্পর্টেন্ট পজিশনে কাজ করে। তাদের সঙ্গে রাজনৈতিক নেতাদের প্রচুর যোগাযোগ। রণেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দ্বিধান্বিতের মতো বলল, আপনি যা বললেন তাতে কি কিছু কাজ হবে? আমার ধারণা হবে। এত হতাশ হয়ে পড়ছেন কেন? বন্নি বলল, মাকে বলে এসেছিলেন শেষ না দেখে ছাড়বেন না। সুযোগ যখন আছে একবার দেখাই যাক না। রণেশ মনস্থির করে ফেলল, ঠিক আছে, দেখুন কি করা যায়। কাল আপনি বেরোচ্ছেন না তো? না, কোথায় আর যাব। যার কাছে যাওয়ার জন্য কলকাতায় আসা তার দরজা তো আমার কাছে বন্ধ হয়ে গেছে। সারাদিন বাড়িতেই থাকবেন। আমি কাল ইউনিভার্সিটিতে যাচ্ছি না, মিডিয়ার বন্ধুদের নিয়ে আসব। রণেশ কতটা ভরসা পেল সেই জানে। বলল, ঠিক আছে। অনেক রাত হলো, এবার আমি যাই, আপনিও শুয়ে পড়ুন। বন্নি উঠে পড়ল। পরদিন বিকেলে মিডিয়ার 3 বন্ধুকে নিয়ে হাজির বন্নি। 3 জনেরই বয়স 30-এর মধ্যে। এরা হলো সঞ্জয়, সুদীপ্তা আর জয়দীপ। পরিচয় হয়ে যাবার পর সুদীপ্তা বলল, বন্নির কাছে আমরা সব শুনেছি। উই ফিল ফর ইউ, কিন্তু আমার পক্ষে আপনার ব্যাপারটা টেলিকাস্ট করা সম্ভব নয়। যা ডিসিশন নেওয়ার আমাদের নিউজ এডিটর নেবেন। আমার সঙ্গে আপনাকে আমাদের চ্যানেলের অফিসে যেতে হবে, যদি কিছু ব্যবস্থা হয়। জয়দীপ এবং সঞ্জয়ও একই কথা বলল। তাদের অফিসে রণেশকে নিয়ে গিয়ে নিউজ ডিপার্টমেন্টের সম্পাদকের সঙ্গে কথা বলে তাকে সব জানালে তিনি যদি রাজি হন তবেই কিছু করা সম্ভব। 3 জনই রণেশকে আজই তাদের সঙ্গে যেতে বলল, কেননা এমন একটা চমকপ্রদ খবর কেউ ছাড়তে রাজি নয়। অন্য পত্রিকা এবং চ্যানেলগুলো ঘুণাক্ষরে টের পেলে রণেশকে হয়তো টেনে নিয়ে যাবে এবং তাদের চ্যানেল এবং কাগজের ওপর টেক্কা দিয়ে বেরিয়ে যাবে। এখন মিডিয়া বিস্ফোরণ হচ্ছে, প্রচুর চ্যানেল, কত যে খবরের কাগজ। তাদের মধ্যে প্রচণ্ড কম্পিটিশন। কে আগে তীব্র উত্তেজক খবর কাগজে প্রকাশ করবে কিংবা টিভির পর্দায় লাইভ দেখাবে, সেজন্য চলছে প্রবল প্রতিদ্বন্দ্বিতা। এদের প্রতিবেদকরা দিকে দিকে ছুটে বেড়াচ্ছে। প্রতিদিন পাঠক বা দর্শকের শিরা স্নায়ু টান টান করে রাখার মতো খবর চাই, যাতে তারা কাগজের পাতা বা টিভির স্ক্রিন থেকে দৃষ্টি সরাতে না পারে। ঠিক করা হলো, প্রথমে রণেশরা যাবে সঞ্জয়দের দৈনিক দিনকাল অফিসে। সঙ্গে সঞ্জয় তো থাকবেই, বন্নিও থাকবে। সেখান থেকে জয়দীপদের চ্যানেল মহাভারতে, তারপর সুদীপ্তাদের চ্যানেল আমার দেশে। 5:30টায় ট্যাক্সি নিয়ে মৌলালিতে দৈনিক দিনকালের অফিসে পৌঁছে গেল রণেশরা। এই কাগজের নিউজ এডিটর বাজবৈশী ধীরেন লাহিড়ী ভীষণ সাবধানী, কিছুটা ভীতুও। সব শুনে বললেন, দুর্দান্ত খবর, কিন্তু যার নামে এত বড় অভিযোগ তিনি ভীষণ পাওয়ারফুল আর ইনফ্লুয়েন্সিয়াল। হুট করে খবরটা চেপে দেওয়া যায় না। কাগজের মালিকদের সঙ্গে কথা বলে তাদের মতামত জেনে নিই, তারপর সিদ্ধান্ত নেব। 2 দিন পর আমাকে ফোন করবেন বা এখানে এসে দেখাও করতে পারেন। রণেশের 2 নম্বর গন্তব্য জয়দীপের চ্যানেল মহাভারত। এখানকার নিউজ এডিটর অমিতেশ মল্লিকও মধ্যবয়সী ভদ্রলোক, খুব সম্ভব স্নায়বিক রোগে ভোগেন। রণেশের কাছ থেকে সবিস্তার সব শুনে জোরে জোরে প্রবল বেগে 2 হাত আর মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, ইম্পসিবল, ইম্পসিবল। ওই রকম একটা লোক আমাদের এগেনস্টে কয়েক কোটি টাকার ডিফেমেশন কেস করলে চ্যানেল উঠে যাবে। স্ট্রেট বলে দিচ্ছি, আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। রণেশ হতাশ হয়ে পড়েছিল। বাইরের রাস্তায় এসে বলল, কোনো আশা তো দেখছি না। বন্নির অদম্য জেদ, এত সহজে হাল ছাড়ে না সে। বলল, ভেঙে পড়ছেন কেন? চ্যানেল আর নিউজ পেপার কি 1-2? গন্ডায় গন্ডায় কেউ না কেউ আমাদের পাশে ঠিক দাঁড়াবে। রাত 7:15টায় এলগিন রোডের চ্যানেল আমার দেশে এলো রণেশরা। এখানকার নিউজ এডিটর একজন মহিলা, প্রমিতা দত্ত চৌধুরী। বয়স বেশি নয়, বড়জোর 34-35। তরুণীই বলা যায়, প্যান্ট শার্ট পরা, ঝকঝকে ধারালো চেহারা।
রণেশ আর বন্নিকে তার চেম্বারে বসিয়ে ইন্টারকমে সুদীপ্তাকে আসতে বলল। তারপর রণেশের দিকে তাকালো। আপনার কথা সুদীপ্তার কাছে শুনেছি, তবু আপনি ডিটেলে বলুন। এর মধ্যে সুদীপ্তা এসে গেল, চাও এলো। রণেশকে বলতে হলো। সব শোনার পর প্রমিতা দত্ত চৌধুরী বললেন, আপনাকে নিয়ে আমরা আমাদের একটা লাইভ প্রোগ্রাম করব। দেবতোষ বর্ধন আমাদের কোর্টে টেনে নিয়ে যাবে, মোটা টাকার ডিফেমেশন কেস করবে। আমাদের নামে এরকম 10-12টা কেস আদালতে ঝুলছে। আমরা পরোয়া করি না, যা সত্যি তাই দর্শকদের দেখাই। এজন্য যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছি। বন্নিকে বাদ দিলে এই প্রথম একজনকে দেখা গেল যার উপর ভরসা রাখা যায়। প্রমিতা দত্ত চৌধুরীর প্রচণ্ড সাহস এবং গভীর আত্মবিশ্বাস। রণেশ কি বলতে যাচ্ছিল, তার আগেই প্রমিতা ফের শুরু করল। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে মিডিয়াকে তা কিন্তু দেখানো যায় না রণেশবাবু। অভিযোগ যে সঠিক তার জন্য হাতে কিছু প্রমাণ থাকা দরকার। আপনি যে দেবতোষ বর্ধনের ছেলে তা প্রুফ করতে পারবেন? রণেশ বলল, আমরা ওল্ড বালিগঞ্জে একসময় ছিলাম। সেটা দেবতোষ বর্ধনের বাড়ি, সেখানেই আমার জন্ম। ওই বিল্ডিংয়ের এক মহিলা দীপ্তি ব্যানার্জি তার মা বাবার সঙ্গে থাকত। মেয়েটি বিধবা এবং সুন্দরী। ওরা ছিল ভীষণ গরিব। আমার মায়ের মতো দারিদ্র্যের সুযোগ নিয়ে দীপ্তিরও সর্বনাশ করেছে দেবতোষ বর্ধন। আমার জন্ম কিভাবে হয়েছে দীপ্তিরা সব জানে। ওদের উইটনেস হিসেবে ডাকলে ট্রুথটা জানা যাবে। তাছাড়া মা দেবতোষ বর্ধনের জনকল্যাণ কেন্দ্রে চাকরি করত। সেখানে সুখলতা নন্দী আর অর্চনা চাকলাদার নামে দুজন মিডিল এজেড মহিলা কাজ করতেন। তারা জানেন বর্ধন লোকটা কত বড় দুশ্চরিত্র। এদের উইটনেস হিসেবে দাঁড় করালে। তাকে থামিয়ে দিয়ে প্রমিতা বলল, আপনি কোন ওয়ার্ল্ডে বাস করেন? থতমত খেয়ে রণেশ বলল, মানে? দেবতোষ বর্ধন আপনার বাবা, ওই মহিলাদের উইটনেসেই তা প্রমাণ হয়ে যাবে? এদের সঙ্গে আপনি দেখা করেছেন? না, মা অ্যাড্রেস দিয়েছেন, শিগগিরই দেখা করব। তাঁরা সাক্ষ্য দিতে রাজি হবেন বলে মনে হয়? তাছাড়া বহু বছর আগে এরা আপনার মাকে চিনতেন। তাঁরা বেঁচে আছেন কিনা, বেঁচে থাকলেও পুরনো ঠিকানাতেই যে আছেন সেটা জোর দিয়ে কি বলা যায়? শুনুন, ওদের পাওয়া গেল এবং ওরা এসে জজ সাহেবের সামনে দাঁড়িয়ে সাক্ষ্য দিতে উঠলেন। দেবতোষ বর্ধনের লয়াররা তাদের জেরায় জেরায় ছিঁড়ে খাবেন। পিতৃত্ব এভাবে প্রুফ করা যায় না। মানহানির জন্য ওই মহিলাদের স্রেফ জেল হয়ে যাবে। আপনি আমি কেউই রেহাই পাব না। এখন আসতে পারেন, আমার পক্ষে কিছুই করা সম্ভব হবে না। এই ব্যাপারে আর এগোবেন না, মহা বিপদে পড়ে যাবেন। চকিতে ডাক্তার কুলকার্নির মুখটা চোখের সামনে ভেসে উঠল। কি আশ্চর্য, মুম্বাইয়ের এই বিখ্যাত চিকিৎসকটির কথা সবার আগে মনে পড়া উচিত ছিল রণেশের। ব্যগ্রভাবে বলল, আমার শেষ একটা কথা বলার আছে। মুখ চোখে বিরক্তি ফুটে উঠল প্রমিতার। দেখুন, আমাদের চ্যানেলটা দিন রাতের, সারাক্ষণ ভীষণ ব্যস্ত থাকতে হয়। একটা মিনিটও নষ্ট করার মতো সময় নেই। তারপর কি ভেবে বলল, ইউ উইল হ্যাভ জাস্ট 1 মিনিট, তার মধ্যে যা বলার বলবেন। মুম্বাই মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার কুলকার্নির নাম হয়তো শুনেছেন। ফেমাস ডাক্তার, ভারত জোড়া তাঁর নাম। হ্যাঁ শুনেছি। ডাক্তার কুলকার্নির কথা আসছে কেন? আপনি যে ব্যাপারে এসেছেন তার সঙ্গে ডাক্তার কুলকার্নির কি সম্পর্ক? মেডিকেল সায়েন্সে তাঁর বিরাট কন্ট্রিবিউশন আছে। তিনি শুধু ইন্ডিয়া না, ইউরোপ, আমেরিকা, জাপান থেকেও অনেক সম্মান পেয়েছেন। জানি, আমাদের চ্যানেলে সেসব খবর টাইম টু টাইম টেলিকাস্টও করেছি, কিন্তু। হাত তুলে প্রমিতাকে থামিয়ে দিয়ে রণেশ বলল, আমি ডাক্তার কুলকার্নির লাইফ নিয়ে 70 মিনিটের একটা ডকুমেন্টারি করেছি। উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। কলকাতায় আসার আগে ওর সঙ্গে দেখা করে আমার সমস্যার কথা বলি। ডাক্তার কুলকার্নি খুব সহানুভূতির সঙ্গে সব শুনেছেন। বলেছিলেন, মাই চাইল্ড, তুমি যদি সত্যি দেবতোষ বর্ধন নামের ব্যক্তিটির বৈধ বা অবৈধ যে রকমই সন্তান হও, তার প্রমাণ খুব সহজেই করা যায়। তোমার এবং দেবতোষ বর্ধনের ব্লাডের স্যাম্পল নিয়ে ডিএনএ টেস্ট করলে তোমার সঙ্গে তার সম্পর্কটা ধরা পড়ে যাবে। মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে।
ইনফ্যাক্ট তার কথার ওপর ভরসা করেই আমার কলকাতায় আসা। উৎসাহ উত্তেজনায় টকবক করে ফুটতে লাগলো প্রমিতা। কি আশ্চর্য! এই ভাইটাল ব্যাপারটা প্রথমেই আপনার জানানো উচিত ছিল। তা না করে কি আজে বাজে সব উইটনেসের কথা বলছিলেন? কাঁচুমাচু মুখে রণেশ বলল, আমার একদম খেয়াল ছিল না। শেষ মুহূর্তে খেয়ালটা যে হয়েছে সেজন্য ধন্যবাদ। শুনুন, আপনাকে নিয়ে কাল আর পরশু দুদিন সন্ধ্যে 6:30 আধ ঘন্টার লাইভ একটা প্রোগ্রাম করব। কাল আপনি আপনার লাইফের অর্ধেকটা হিস্ট্রি বলবেন। কলকাতায় আসার আগে পর্যন্ত মায়ের কাছে দেবতোষের সঙ্গে আপনার মায়ের সম্পর্ক থেকে শুরু করে আপনার জন্ম, বড় হয়ে ওঠা, স্কুল জীবন, পুনের ফিল্ম ইনস্টিটিউট থেকে ডিগ্রি পেয়ে ডকুমেন্টারি ফিল্ম মেকার হওয়া, এসব জানাবেন। পরশু সেকেন্ড পার্টটায় কলকাতায় এসে যা যা অভিজ্ঞতা হয়েছে সমস্ত জানিয়ে ডিএনএ টেস্টের দাবি জানাবেন। শর্ট ফিল্ম মেকিং মানে তো এরকম মিডিয়াতেই কাজ করা। আমি আপনাকে প্রশ্ন করে যাব, আপনি উত্তর দেবেন। কিভাবে প্রিসাইজলি উত্তর দিতে হয় আপনি নিশ্চয়ই তা জানেন। আস্তে মাথা নাড়ল রণেশ, জানে। আরেকটা কথা মাথায় রাখুন, কাল প্রথম পার্টটা টেলিকাস্ট হওয়ার পর থেকেই কিন্তু আপনার বিপদও প্রচণ্ড বেড়ে যাবে। এর রিয়াকশন হবে মারাত্মক। দেবতোষ বর্ধন কি আপনার কলকাতার ঠিকানা জানেন? জানেন, আমি তাকে বলেছি। আমার ফোন নাম্বারও ওর জানা। ওখানে থাকা আপনার চলবে না, অন্তত প্রথম কয়েকটা দিন। বিমূঢ়ের মতো রণেশ বলল, তাহলে কোথায় থাকব? বন্যি এতক্ষণে নীরবে শুনে যাচ্ছিল। সেও একই প্রশ্ন করল। জাস্ট আ মিনিট। দ্রুত ভেবে নিয়ে মোবাইলের বোতাম টিপে টিপে কারোকে ধরে ফেলল প্রমিতা। মেশো, তোমার খানিকটা ভ্যালুয়েবল সময় নিচ্ছি। আমার কথাগুলো মন দিয়ে শোনো। ইটস ভেরি ভেরি সিরিয়াস। রণেশের সমস্যা, কাল এবং পরশু তাকে নিয়ে টিভি প্রোগ্রামের যে বিস্ফোরণটি ঘটবে তাতে রণেশের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে, সেজন্য তার একটা সেফ শেল্টার দরকার, ইত্যাদি ইত্যাদি জানিয়ে দিল। ওধার থেকে কি জবাব আসছে রণেশরা শুনতে পাচ্ছে না। তারা উদ্গ্রীব তাকিয়ে আছে এবং উৎকণ্ঠিত। হঠাৎ লক্ষ্য করল প্রমিতার মুখ আলো হয়ে উঠেছে। সে বলতে লাগলো, থ্যাংক ইউ মেশো, মেনি মেনি থ্যাঙ্কস, আমার প্রণাম নাও। লাইন কেটে দিয়ে রণেশের দিকে তাকায়। খুব কিউরিওসিটি হচ্ছে, তাই তো? উনি আমার ছোট মেশো মশাই, সুকুমার বসু, কলকাতা হাইকোর্টের নামকরা লয়ার। আপনি কাল জামা কাপড় টাপড় নিয়ে চলে আসবেন। মেশোর ওখানে থাকবেন। দ্যাটস ভেরি সেফ প্লেস ফর ইউ। তাছাড়া আপনার যা প্রবলেম তাতে লিগাল অ্যাডভাইসটা ভীষণ দরকার। বন্নির দিকে তাকিয়ে বলল, বন্নি, আপনার গেস্টকে তার নিরাপত্তার জন্য মেশোর বাড়িতে আপাতত রাখতে হচ্ছে। বন্নির মুখটা হঠাৎ যেন কেমন হয়ে গেল। সামান্য করুণ নাকি বিষণ্ণ। পরক্ষণে সামলে নিয়ে একটু হাসল। ঠিক আছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।